আপনি টেস্ট ক্রিকেট কেন দেখবেন এই প্রশ্নটা যদি আপনাকে করা হয় তাহলে আমার কাছে অ্যাটলিস্ট কিছু কিছু উত্তর আছে। অ্যাটলিস্ট আমি যখন থেকে ক্রিকেট বোঝা এবং দেখা শুরু করেছি সেই হিসাবটা যদি করি আমি একদম ইনস্ট্যান্টলি করছি আমার মাথায় যেগুলো যেগুলো আসছে। সবার আগে 2001-এর সেই ভারত অস্ট্রেলিয়া সিরিজটা, ঐতিহাসিক সেই ইডেন গার্ডেন্স টেস্ট, সেই টেস্টটা তো অবশ্যই। তারপরে যদি আমি সামনের দিকে আগাই তাহলে 2005 সালের সেই বিখ্যাত অ্যাশেজ, যেখানে ইংল্যান্ড অনেক দিন পরে অস্ট্রেলিয়াকে টেস্ট ক্রিকেটে হারিয়েছিল, একটা সিরিজে হারিয়েছিল, একটা অ্যাশেজ তারা জিতেছিল অনেক কষ্ট করে। তার পরবর্তীতে যদি আমি যাই তার একটু আগে 2003 সালে, ইনফ্যাক্ট যদি ভুল না করি, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার একটা সিরিজ, যেই সিরিজটা ভারত অনেকদিন পরে একটা ড্র নিয়ে দেশে ফেরত আসতে পেরেছিল সেই সিরিজটা। তারপরে যদি সামনে এগিয়ে যায় 2004-05 সালে সেই যে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়, যে কোনো প্রথমেই আমাদের কাছে অবিস্মরণীয় এবং সেটাও ডেফিনেটলি অনেক বড় একটা উপলক্ষ ছিল। 2009 সালে বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজকে প্রথম কোনো টেস্ট খেলুড়ে দল তো অবশ্যই একটা উপরের সারির দলকে হারালো বাংলাদেশ, সেই টেস্ট সিরিজটা অবশ্যই। তারপরে আমি যদি একটু সামনের দিকে যাই, এরপরে 2019 সালে অবশ্যই আরও একটা অ্যাশেজ, এবং 2009 কিংবা 2012 সাল এরকম এরকম সময়ে একটা অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা যে সিরিজটা, গ্র্যাম স্মিথের সেই ভাঙা হাতে ব্যাটিং করা, সেই টেস্ট সিরিজটা অবিশ্বাস্য ছিল। 2-1 ব্যবধানে, 2-0 ব্যবধানে, ইনফ্যাক্ট না 2-1 ব্যবধানে, সরি 2-1 ব্যবধানে অস্ট্রেলিয়া শেষ টেস্ট ম্যাচটা জিতেছিল সিডনিতে, তার আগের দুটো টেস্ট সাউথ আফ্রিকা জেতে। এরকম অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপহার দিয়েছে আমাদের টেস্ট ক্রিকেট। 2019 সালে যেই টেস্টটার কথা বললাম, যেখানে এক উইকেটে জয়লাভ করে ইংল্যান্ড বেন স্টোকসের সেই অবিস্মরণীয় পার্টনারশিপ লিচের সাথে। তারপরে যদি আমি সামনের দিকে এগিয়ে যাই, বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা ভারত অস্ট্রেলিয়া এই দুই দল খেলে, এবং 2018 এবং 2020-21 এরকম সময়ে তারা পরপর অস্ট্রেলিয়ার মাটিতে দুটো অবিস্মরণীয় টেস্ট সিরিজ জিতে ফেরত আসে, যেটা কিনা দুর্দান্ত একটা উপলক্ষ ছিল ভারতীয় ক্রিকেটের জন্য, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো হারানো, সিরিজে হারানো। তারপরে সামনের দিকে এগিয়ে আসলে এরকম আরও অনেক মুহূর্ত, এবং শেষ দিকে 2021 সালে ইনফ্যাক্ট এই ভারত ইংল্যান্ডের মধ্যকার সেই সিরিজটা ডেফিনেটলি, যেটা ভারত লিড করছিল এক সময় 2-1-এ 2021 সালে, তারপরে কোভিড পরবর্তী যুগে যখন শেষ টেস্টটা ভারত খেলতে যায় সেটা হেরে সিরিজটা ড্র করে। এবং তারপরে এই যে ভারত ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজটা, ইয়াস, আজকে যেই টেস্ট সিরিজটা 5 ম্যাচের টেস্ট সিরিজটা অবশেষে শেষ হলো বলা যায়, কিন্তু একসাথে আমাদের মতো ক্রিকেট প্রেমীদের, আমাদের মতো টেস্ট ক্রিকেট প্রেমীদের অসংখ্য উপলক্ষ দিয়ে গেল এই টেস্টটার স্মৃতিচারণ করে বারবার এই মুহূর্তটাকে, এই টেস্ট সিরিজটাকে মনে করার মতো। এবং শতাব্দীর অন্যতম সেরা টেস্ট সিরিজ আমরা বলতেই পারি, যেখানে একসময় ভারত জেতে, একসময় ইংল্যান্ড জেতে, আবার ইংল্যান্ড জেতে, আবার ভারত শেষ ম্যাচটা জেতে, মাঝখানে একটা ড্র হয়। সো এরকম নাটকীয় ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ পর্যন্ত এই এন্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটা রেজাল্ট দেখেছে, যদিও দুই দলকেই সমানে সমানে শেষ করেছে 2-2 সংখ্যায় রেখে, অর্থাৎ ভারতের দুটো জয় এবং ইংল্যান্ডের দুটো জয়, এটাই বোধহয় লেখা ছিল এই টেস্টের কপালে ডেফিনেটলি। এবং আজকে পঞ্চম দিনে যখন খেলাটা গড়ালো, গতকালকে ইংল্যান্ডের জয়ের জন্য 35 রান দরকার ছিল, এবং একসময় মনে হচ্ছিল ইংল্যান্ড ইজ ক্রুজিং টুয়ার্ডস দ্যাট টার্গেট। সেখান থেকে ফেরত এসে ভারতীয় দল যেভাবে কামব্যাক করে এই টেস্ট ম্যাচটা জিতে মাত্র 6 রানের ব্যবধানে, এবং সেই টেস্ট ম্যাচটা 6 রানের ব্যবধানে জিতে টেস্ট সিরিজটা তারা 2-2 ব্যবধানে ড্র করলো, বলতেই হচ্ছে অবিশ্বাস্য। এবং শেষ তুলির আঁচড়টা দিয়েছেন দুজন, আমি বলবো, এক মোহাম্মদ সিরাজ, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এবং আরেকজনের কথা ভুলে গেলে চলবে না, ইংল্যান্ডের নবম উইকেটটা পড়ে যায় প্রসিদ্ধ কৃষ্ণার বলে, যখন সেখানে জশ টাং ইনফ্যাক্ট ক্লিন বোল্ড হন দুর্দান্ত একটা ডেলিভারিতে। তারপর পুরো ওভালের দৃষ্টি ছিল ইংলিশ ড্রেসিং রুমের দিকে, যে ক্রিস ভোকস তার সেই ডিসলোকেট হয়ে যাওয়া কাঁধটা নিয়ে নামবেন কিনা ব্যাটিং করতে, এবং তিনি সেই কাজটাই করলেন। জার্সির ভিতরে তিনি হাতটা ঢুকিয়েছেন, তার উপরে সোয়েটার পরেছেন হাতা কাটা, এবং তারপর সেই এক হাতে ব্যাট নিয়ে নেমে আসছেন তিনি ওভালের ড্রেসিং রুম হয়ে, সিঁড়ি হয়ে, তারপরে সেই গ্রাউন্ডে পা রাখলেন। উদ্দেশ্য একটাই শুধুমাত্র,
যে অপরদিকে যিনি অপরাজিত ব্যাটার আছেন গাস অ্যাটকিনসন, সেই গাস অ্যাটকিনসনকে শুধুমাত্র সঙ্গ দেবেন। এবং খেলাটা তখন হয়ে গিয়েছিল শেষ বলের খেলা, অর্থাৎ প্রত্যেক ওভারের শেষ বলে গাস অ্যাটকিনসন একটা করে রান নেবেন এবং সেখানে ক্রিস ভোগস পরবর্তীতে আবারও নন স্ট্রাইকিং এন্ডে যাবেন এবং অ্যাটকিনসন স্ট্রাইকিং এন্ডে যাবেন। হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়েছিল ডেফিনেটলি ইংল্যান্ড। এবং যখন 17 রান থেকে একটা ছক্কা মেরে অ্যাটকিনসন, আমি ছক্কার ভাবভঙ্গিটা যদি আমি বলি, মোহাম্মদ সিরাজ একটু ওভারপিচ ডেলিভারি দিয়েছিলেন একদমই ফুলার লেন্থ ব্যাটের সামনে, যাতে মিসটাইমড হন সেখানে গাস অ্যাটকিনসন হাঁটু গেড়ে বসে একটা স্লগ সুইপে হাওয়ায় ভাসিয়ে সেই ওয়াইডিশ খানিকটা লং অন দিয়ে উড়িয়ে মেরেছিলেন। বলটা উড়ে যাচ্ছিল আকাশদ্বীপ, সেই আকাশের বলের দিকে চোখটা রেখে পেছন দিকে দৌড়ে গিয়ে একটা ক্যাচ নেওয়ার চেষ্টা করলেন, বাট বিধিবাম ক্যাচটা হাত ফসকে তাকে সহ বাউন্ডারি লাইনের ওপারে চলে গেল একটা ছক্কা। 17 রানের ইকুয়েশন নেমে আসলো 11 রানে। ভারতের প্রয়োজন 1 উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন 11টা রান। এর পরের ওভারে মোহাম্মদ প্রসিদ্ধ কৃষ্ণার ওভারটা বেশ দেখে শুনে গাস অ্যাটকিনসন খেললেন। তাকে প্রলুব্ধ করা হয়েছিল অনেক আউটসাইড অফ স্টাম্পের দিকে বল দিয়ে, এবং অ্যাটকিনসন সেগুলো তাড়া করতে গিয়েছিলেন একটা বাউন্ডারির খোঁজে, বাট সেটা পাননি। দুর্দান্ত লাইন লেন্থে বোলিং করে শেষ বলটা একটা স্লোয়ার ডেলিভারি দিয়ে ভ্যারিয়েশন দেওয়ার চেষ্টা প্রসিদ্ধ কৃষ্ণার, এবং সেই বলটা কোনো মতে ডিগ আউট করে একটা রান নিয়ে নিলেন দৌড়ে। এবং ক্রিস ভোগস যখন দৌড়াচ্ছিলেন তিনি প্রত্যেকবার দৌড়িয়ে প্রচণ্ড ব্যথা নিয়ে কাতরাচ্ছিলেন অপর প্রান্তে, বাট তারপরে আবার ঠিকঠাক হয়ে নন স্ট্রাইকিং এন্ডে চলে গিয়েছেন গাস অ্যাটকিনসনকে হেল্প করতে। কিন্তু সেই অ্যাসিস্ট্যান্সটা বেশিক্ষণ স্থায়ী হলো না। 7 রান দূরত্বে যখন দাঁড়িয়ে সেখান থেকে গাস অ্যাটকিনসন এই টেস্ট ম্যাচটা জিততে 1 শট অ্যাওয়ে, মোহাম্মদ সিরাজ আবারও সেই সেম ডেলিভারিটা করলেন, এবারে একদম ইয়র্কার লেন্থে যেই বলটা করতে চেয়েছিলেন তার আগে। এবং এইবার অ্যাটকিনসন সেই বলের লেন্থটা ধরতে পারলেন না এবং আবারও হাঁটু গেড়ে বসে সেই লঙ্গন দিয়েই খেলার চেষ্টা। লঙ্গনটা ফাঁকা করে রেখেছিলেন সেখানে শুভমান গিল, তাকে একটা আক্রমণাত্মক ইনভাইটেশন দেওয়া হয়েছিল, কিন্তু অ্যাটকিনসন এবারে ব্যাটে বলে করতে পারলেন না। অফ স্টাম্পটা উড়ে গেল এবং উড়ে মোহাম্মদ সিরাজ সিউ ভঙ্গিতে যখন সেলিব্রেট করতে লাগলেন ইংলিশ শিবিরে, তখন বলতেই হচ্ছে রাজ্যের অন্ধকার। 6 রানে তারা মাত্র টেস্ট ম্যাচটা হেরে গিয়ে এই অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটা ড্র করতে বাধ্য হলো বলা যায়। মোহাম্মদ সিরাজ জয়ের নায়ক নিঃসন্দেহে আপনি বলে দিতে পারেন, বাট আমার কাছে আরও একজন জয়ের নায়ক সেখানে বলতেই হচ্ছে, তিনি হচ্ছেন আকাশদ্বীপ। ভারতীয় ইনিংসের সেকেন্ড ইনিংসে যিনি নেমেছিলেন, তার মহামূল্যবান 66টা রান ভারতকে ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে নিয়ে আসে। জয়সওয়ালের 100 তো আছে অবশ্যই, কিন্তু সেই 66 রানটা না হলে মহামূল্যবান, ভারত হয়তো এই টেস্ট ম্যাচটাকে এত লম্বা টানতে পারতো না। বাট মোহাম্মদ সিরাজের সেই ভূমিকা ভুলে যাওয়ার মতো নয়। 1113টা বল তিনি করেছেন, 180+ ওভার, টানা 5টা টেস্ট ম্যাচ তিনি খেলেছেন। বুমরার রেস্ট নিয়ে, রোটেশন নিয়ে অনেক কথা হচ্ছে, বাট মোহাম্মদ সিরাজ যেন এই পারফরমেন্সে, একটা পারফরমেন্সে অনেকগুলো চিন্তার খোরাক দিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে, যে বুমরার পাশাপাশি সিরাজকেও সেই নারচারটা করা উচিত কিনা, এবং সিরাজকে পার্টিকুলারলি রেড বল ক্রিকেটে বেশি ব্যবহার করা উচিত কিনা হোয়াইট বল ক্রিকেট থেকে, সেই কোশ্চেনটাও আবার তুলে দিলেন মোহাম্মদ সিরাজ। এবং একই সাথে দেখালেন যে ব্যাকফুট থেকে কিভাবে ফ্রন্ট ফুটে আসতে হয় এবং হার্ড ব্রেক থেকে কিভাবে সেখান থেকে কামব্যাকটা করতে হয়। এবং প্রেস মিটে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এই সাহস এবং বিশ্বাসের উৎসটা কোথায়, তিনি আরেক আইকনকে দেখিয়েছিলেন, যেই আইকনের ছবিটা তিনি নিজের মোবাইলের ওয়ালপেপারে দিয়ে রেখেছিলেন, অ্যান্ড হি ইজ নান আদার দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, CR7। এবং তিনি যেটা বলেন যে 1 মিনিট বিহাইন্ড নেক্সট মিনিট ফ্রন্ট, অথবা 1 মিনিট ডাউন নেক্সট মিনিট আপ। এটাই রিয়াল মাদ্রিদের যেমন একটা নীতি বা আদর্শ, ঠিক সেভাবেই সেই নীতি বা আদর্শটাকেই যেন মোহাম্মদ সিরাজ নিজের মধ্যে লালন করেছেন এবং দুর্দান্তভাবে বোলিং করে ফিরে এসেছেন সেই লর্ডসের হার্ট ব্রেক থেকে এই দি ওভালের মহানায়ক হয়ে যাওয়াতে। এবং আবারও তিনি খলনায়ক হতে পারতেন। সেই হ্যারি ব্রুকের ক্যাচটা ফেলেছিলেন এবং হ্যারি ব্রুক যদি ম্যাচটা জিতিয়ে ফিরতে পারতেন, এবং তিনিও তার হাত থেকে যখন ব্যাটটা ছুটে গিয়েছিল তিনি আউট হয়ে গিয়েছিলেন, তখন কে ভেবেছিল যে ভারত এই টেস্ট ম্যাচটা 6 রানে জিততে পারে। আজকে সকালের পিচ রোল করা নিয়ে, হ্যাভি রোল করা নিয়ে অনেক কথা হয়েছে, বাট কাম অন, এটা MCC রুলস অনুযায়ী সেখানে ব্যাটিং দল এটা নিতে পারে এবং সেই রোলের সুবিধাটা নিতে পারে, কারণ পঞ্চম দিনের খেলা,
পিচ অনেকটাই ডেড হয়ে গিয়েছিল, একটু নরম হয়ে গিয়েছিল, সেখানে রোল করতে হতো সেই পিচটাকে এবং খানিকটা ইভেন স্টিভেন একটা পজিশনে নিয়ে যেতে হতো। সেই কাজটাই করেছিল ইংল্যান্ড শিবির, যেহেতু ব্যাটিংয়ে তারাই ছিল, এবং সেটাও খুব একটা বেশি কাজে কিন্তু দেয়নি। আলটিমেটলি টেস্ট ম্যাচটা তারা হেরেই গেল। সো টেস্ট ক্রিকেট যে সুন্দর, টেস্ট ক্রিকেট এখনও দেখা যায়। এই যে আমি অনেকগুলো উদাহরণ দিয়ে আজকের এই দিনটাতে আসলাম, একটা মনে রাখার মতো সিরিজ আমরা দেখলাম, এটাই কিন্তু টেস্ট ক্রিকেটের দিন শেষে একটা বার্তা যে ইয়োর রেজিলিয়েন্স, ইয়োর হার্ডওয়ার্ক, ইয়োর পেশেন্স ব্লেন্ড উইথ ইয়োর স্কিল, দ্যাট ইজ দ্য আলটিমেট টেস্ট অফ আ টেস্ট ম্যাচ। সেটা আবার মনে করিয়ে দিল এই টেস্ট সিরিজটা। আপনারা কি ভাবছেন? হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন।